দর্শক আমন্ত্রণ প্রবাসে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি রাবেয়া স্মৃতি। দক্ষিণ আফ্রিকার 2 শতাধিক প্রবাসী পেশাজীবীদের নিয়ে প্রথমবারের মতো দিনব্যাপী আলোচনা সভার আয়োজন করল এই দেশটির বাংলাদেশ দূতাবাস। রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশ হাউসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মতবিনিময় সভা এবং মধ্যাহ্নভোজের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে এই সভাতে। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। দক্ষিণ আফ্রিকা বসবাসরত 2 শতাধিক পেশাজীবী নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হয় মিটিং উইথ প্রফেশনাল। পরিচিতি পর্ব শেষে শুরু হয় মতবিনিময় সভা। এ সময় স্বাগত বক্তব্য দেন রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। এরপর নিজেদের কর্মক্ষেত্র নিয়ে বিস্তর আলোচনা করেন সবাই আগত শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষেরা। জানান বিভিন্ন সুবিধা অসুবিধা ও সমস্যার সম্ভাবনার কথা। আমরা অনেক ইয়াং অবস্থায় ছিলাম, তখন ইয়াং ছিল অনেকে, এখন আমরা বুড়ো হয়ে গেছি, প্রায় 34 বছর এই দেশে আছি। আমরা বাংলাদেশ যারা সাউথ আফ্রিকায় আছি তারা সকলেই আমরা মনে করি বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশিদের অভিভাবক। অতীতে আমরা কখনো এরকম মত বিনিময় অনুষ্ঠান পাই নাই। বাংলাদেশি অ্যাসোসিয়েশন লিডারদের পক্ষ থেকে আমাদের মাননীয় হাই কমিশনার সহ সকল বাংলাদেশিকে আবারও আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ সময় প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে নতুন একটি ফেডারেশন গড়ে তোলার প্রস্তাব রাখেন রাষ্ট্রদূত, যার সম্ভাব্য নাম প্রস্তাব করা হয় বাংলাদেশ ফেডারেশন অব সাউথ আফ্রিকা। প্রাথমিক আলোচনায় সে প্রস্তাবের সাড়াও দেন আমন্ত্রিত প্রবাসীরা। অনেককে আমার আইডিয়া শেয়ার করেছি এবং এটা নিয়ে আমরা আবার বসবো বিভিন্ন গ্রুপের সাথে, যাতে একটা প্যান বাংলাদেশ অ্যাসোসিয়েশন হয়, বা আমি জাস্ট নাম এটা প্রস্তাবনা রাখলাম বাংলাদেশ ফেডারেশন অব সাউথ আফ্রিকা। সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক আয়োজন। নুরুল আলম, যমুনা নিউজ, প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা। ফ্রান্সের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভ্রাম্যমাণ কনসুলার সেবা দিয়েছে বাংলাদেশ দূতাবাস প্যারিস। শনিবার 2 দিনব্যাপী এই কনসুলার সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এই সময় তুলুজ বাংলাদেশি অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রায় 2 শতাধিক প্রবাসী বাংলাদেশি এই সেবা গ্রহণ করে। এই কার্যক্রমের মাধ্যমে পাসপোর্ট নবায়ন, জন্ম নিবন্ধন, আইনি সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সহ বিভিন্ন কনসুলার সেবা প্রদান করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওসমান হোসেন মনির। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদ হোসেন নান্নু। বক্তব্য প্রদানের পাশাপাশি ভ্রাম্যমাণ কনসুলার সেবার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ দূতাবাস প্যারিসের রাষ্ট্রদূত খন্দকার আবু তালহা। আরও বক্তব্য রাখেন সেখানে ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. তাহের, সিনিয়র সাংবাদিক নুরুল ওয়াহিদ, মিল্টন হোসেন এবং ইস্কান্দার আলী সহ আরও অনেকেই। আপনারা যদি কোনো অসুবিধা হয়, এমবেসিতে কোনো প্রবলেম হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন। তুলুজ বাংলাদেশ অ্যাসোসিয়েশন আপনাদের সবসময় সহযোগিতার জন্য প্রস্তুত। প্যারিসে যাতায়াতের জন্য আমাদের একটু অসুবিধা এবং অনেক টাকা পয়সাও অনেক খরচ হয়, সেটার পরিপ্রেক্ষিতে আমরা এখানে খুব অল্প সময়ে এবং অল্প খরচে আমরা আমাদের যে সমস্যাগুলো ছিল তার সঠিক একটি সমাধান পাচ্ছি। জার্মানির রাজধানী বার্লিনে নৃত্যশিল্পী অদিতি গুপ্তের একক নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কালার অফ 6 সিজন শিরোনামে এই নৃত্যানুষ্ঠানের আয়োজন করে প্রবাসীদের সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন বেঙ্গালিশে পুল ওয়াটার ফোরাম। এই বিশেষ আয়োজনে দেশের ষড়ঋতুর বৈচিত্র্যকে তুলে ধরা হয়। অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঋতুবন্দনা, গীতিনাট্য, মণিপুরী এবং শাস্ত্রীয় নৃত্য সহ বিভিন্ন প্রকার নৃত্য পরিবেশন করেন অদিতি গুপ্ত, যা বিমোহিত করে প্রবাসী সহ স্থানীয় জার্মানদের। আমি জানি না সবার কেমন লেগেছে, কিন্তু সবাই যে আমাকে এতটা ভালোবেসেছে, ভালোবাসা পেয়েছি, সেটা আমার জন্য বিশাল ব্যাপার। আমি আশা করি যে জার্মানিতে আরো এরকম অনুষ্ঠান হোক আর আমরা উপভোগ করতে পারি এমন দারুণ সব অনুষ্ঠান। এখানে প্রচুর আমাদের জার্মান বন্ধু বান্ধবরা তারা খুবই অনুপ্রাণিত হয়েছে এবং দেখে মুগ্ধ হয়েছে আজকের এই অদিতির 6 ঋতুকে প্রদর্শন করা গান এবং নাচের মাধ্যমে। যুক্তরাজ্যে পবিত্র আশুরা উপলক্ষে র্যালি আয়োজন করেছে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের যুক্তরাজ্য শাখা।
রোববার পূর্ব লন্ডনে এই র্যালি আয়োজনে সার্বিক দিক নির্দেশনা দেন সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত। এতে সভাপতিত্ব করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার আহ্বায়ক নুরুল ইসলাম রাহাত। এছাড়াও বক্তব্য রাখেন সেখানে আকরামুজ্জামান, মাফিকুল ইসলাম, মোশাররফ হোসেন আজাদ, মাহমুদা আক্তার এবং মারুফ উদ্দিন সহ আরও বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি। আবারও স্বাগত, দেখছেন প্রবাসী বাংলাদেশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরু হবে কিনা তা জানা যাবে বৃহস্পতিবার। সোমবার শুনানি শেষে আদেশের এদিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে শেখ হাসিনা এবং কামালকে নিরপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। তবে সুযোগ থাকলেও মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন বা শুনানি করেনি সাবেক আইনজীবী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী। জুলাই আন্দোলনে 1400-র বেশি মানুষকে হত্যার মূল আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন দমাতে হামলা, মামলা আর গুম হত্যার মাস্টারমাইন্ড হিসেবে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে চলছে বিচার কাজ। সোমবার জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনজীবী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। তাদের বিচার শুরু হবে কিনা 10 জুলাই বৃহস্পতিবার ফয়সালা জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এদিন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের অব্যাহতি চেয়ে আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ট্রাইব্যুনালে তিনি বলেন, আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি শেখ হাসিনা। তার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি তার। পাশাপাশি ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেননি বলেও দাবি করেন তিনি। তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। আর তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর বক্তব্যের জবাব দেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, অভিযোগ সত্য নাকি মিথ্যা এর প্রমাণ হবে সাক্ষ্য প্রমাণে। বিচার শুরু হবে চার্জ গঠনের মধ্য দিয়ে। অতএব চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো এনেছি এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে। এদিন হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। তবে তিনি মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন করেননি। জুলাই আগস্টে হত্যাযজ্ঞ চালাতে নির্দেশনা, উস্কানি, প্ররোচনা, সম্পৃক্ততা সহ 5টি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। 2025 সালে বাংলাদেশের জনসংখ্যা 17,57,00,000-এ পৌঁছেছে, যার মধ্যে 11,50,00,000 মানুষ কর্মক্ষম বয়সের। আর মোট জনসংখ্যার 19% তরুণ জনগোষ্ঠীর, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি 2025 সালে বাংলাদেশের জনসংখ্যা 17,57,00,000-এ পৌঁছেছে, যার মধ্যে 11,50,00,000 মানুষ কর্মক্ষম বয়সের। আর মোট জনসংখ্যার 19% তরুণ জনগোষ্ঠীর, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি বড় সুযোগ বলে মনে করে জাতিসংঘ। তবে প্রথমবারের মতো কোনো রিপোর্টে দেখা গেছে যে দেশের জনসংখ্যার বার্ধক্যমুখিতা। প্রায় 1,20,00,000 মানুষের বয়স এখন 65 বছরের বেশি। পুরুষ এবং নারীর গড় আয়ু বেড়ে হয়েছে এখন যথাক্রমে 74 থেকে 77 বছর পর্যন্ত। 2025 সালে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা দাঁড়িয়েছে 17,57,00,000-এ। এই বিশাল জনগোষ্ঠীর 2/3 কর্মক্ষম বয়সের, যা দেশের জন্য এক বিরাট সম্ভাবনা তৈরি করছে। এ তথ্য উঠে এসেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA প্রকাশিত বৈশ্বিক জনসংখ্যা সম্পর্কিত প্রতিবেদনে। ঢাকায় জাতিসংঘ ভবনের এক অনুষ্ঠানে UNFPA এর প্রতিনিধি ক্যাথরিন ব্রিন জানান, বাংলাদেশের জনসংখ্যার প্রায় 19% বা 3,30,00,000 কিশোর কিশোরী, আর 10 থেকে 24 বছর বয়সী যুব সমাজ 28%, যার সংখ্যা প্রায় 5 কোটি। এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি বড় সুযোগ। বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে আনুমানিক 1,57,00,000, যার অর্ধেকই নারী এবং 2/3 বা প্রায় 11,50,00,000 মানুষ কর্মক্ষম বয়সী। এটি বাংলাদেশের জন্য এক দুর্দান্ত সুযোগ তৈরি করেছে, যেখানে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। তবে আশা জাগানিয়া তথ্য হলো, দেশের মানুষের গড় আয়ু বেড়েছে।
পুরুষ ও নারীর ক্ষেত্রে যথাক্রমে ৭৪ ও ৭৭ বছর। কিন্তু বেড়েছে উদ্বেগও, কারণ দেশের প্রায় ৭% অর্থাৎ প্রায় ১,২০,০০,০০০ মানুষের বয়স ৬৫ বছরের বেশি। এটা আমাদের জন্য একটু নতুন ডাইমেনশন, অর্থাৎ গ্লোবালি ডেমোগ্রাফাররা বলেন যদি জনসংখ্যা 7% 65 অ্যান্ড অ্যাবোভ, এটাকে একটা এজিংয়ের অনসেট বা এটাকে একটা সোসাইটিতে এজিং সোসাইটি সেটা ইন্ডিকেট করে। প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে এখনও অনেক নারী স্বাধীনভাবে সন্তান গ্রহণের সিদ্ধান্ত নিতে পারেন না, যেখানে অর্থনৈতিক, সামাজিক ও কাঠামোগত নানা বাধা রয়েছে। Women are overburdened, মানে they are working outside the home and then they are still working at home. So then মানে that is also pressurizing somehow not to be pregnant or not to have children. জাতিসংঘের এই প্রতিবেদনটি মনে করিয়ে দেয় জনসংখ্যা সংকটের সমাধান কোনো সংখ্যা নয়, বরং প্রতিটি মানুষের অধিকার, সুযোগ এবং সম্মান নিশ্চিত করার মধ্যেই নিহিত। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, প্রবাসী বাংলাদেশের এই পর্যায়ের সময় হলো আবার একটি বিরতি নিবার, আমাদের সঙ্গেই থাকুন। যে কোচের বিপক্ষে বিদ্রোহে নেমেছিল তহুরা খাতুন সহ 18 ফুটবলার, সেই পিটার বাটলারের অধীনেই হয়েছেন ইতিহাসের সাক্ষী। মাঠে নামলে বাইরের কোনো বিষয় মাথায় রাখেন না বলে জানিয়েছেন তহুরা খাতুন। বড় মঞ্চে যাওয়ার আগে শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার আবদার অধিনায়ক আফাইদা খন্দকারের। পাশাপাশি নিজেদের বকেয়া বেতন এবং ম্যাচ ফি পেতে বাফুফের দিকে তাকিয়ে নারী ফুটবলাররা। বাংলাদেশের ফুটবলে নতুন ইতিহাস। প্রথমবারের মতো এশিয়ান কাপের মতো বড় মঞ্চে নাম লিখিয়েছে বাংলাদেশের বাঘিনীরা। বাঘিনীদের হুঙ্কার শুনবে এবার আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপের 21তম আসর। মোট 12 দল নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এখন পর্যন্ত 11টি দল টিকিট কেটেছে এই টুর্নামেন্টে। বড় টুর্নামেন্টে যাওয়ার আগে শক্তিশালী দলগুলোর সাথে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের পরখ করে নিতে চায় বাংলার বাঘিনীরা। আমাদের বেশি বেশি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে বড় বড় টিমের সাথে, যারা হচ্ছে আমাদের যে র্যাঙ্কিংয়ে বেশি, ওদের সাথে আমাদের ফ্রেন্ডলি ম্যাচ খেলে আমাদের যে অভিজ্ঞতাটা বাড়াতে হবে। সি গ্রুপে তুর্কমেনিস্তান ছাড়া বাহরাইন ও মিয়ানমারের থেকে র্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে ছিল বাংলাদেশ, কিন্তু 3 ম্যাচেই বাজিমাত করে জয় নিয়ে মাঠ ছাড়ে আফিদার দল। অধিনায়ক শোনালেন বিহাইন্ড দ্য সিনের গল্প। বাহরাইনের সাথে যখন প্রথম ম্যাচ ছিল তখন আমরা একটু ছিলাম যে ওরাও তো আমাদের থেকে এগিয়ে, আবার কোয়ালিফাই করতে আসি, এখন যদি কিছু হয়ে যায় উল্টোপাল্টা তখন তো ভয় থাকবে, কিন্তু যখন আমরা ওদের সাথে জিতি তারপরে হচ্ছে আরও কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। একের পর এক সাফল্য এনে দিল নিজেদের প্রাপ্যটা বুঝে পাননি ফুটবলাররা। ম্যাচ ফি সহ বেতন বকেয়ার নতুন অভিযোগ সামনে এলো নতুন করে। হ্যাঁ, আমি কিরণ ম্যাডামের সাথে কথা বলেছিলাম তো মায়ানমারের সাথে খেলার পরে, তো ম্যাডাম বলেছে যে ফেডারেশনে এসে উনি এই বিষয়গুলো দেখবে। কোচ বিদ্রোহে অনেক জলঘোলা হয়েছে নারী ফুটবলে। যে কোচের বিপক্ষে বিদ্রোহে নেমেছিলেন 18 ফুটবলার, সেই কোচের অধীনেই এশিয়ান কাপ বাছাইয়ের দুর্দান্ত পারফরমেন্স করেছেন তহুরা। না, আসলে আমরা যখন মাঠে খেলি এসব মানে মাথায় আসে না। দর্শকের কথাই বলতে গেলে আপনারা দেখছেন নেপালে যখন আমরা খেলছি অনেক দর্শক ছিল, মায়ানমারের সাথে আমরা খেলছি অনেক দর্শক ছিল, তো এগুলা কখনো আউটসাইডে কান দিই না বা এরকম যে প্রভাব ফেলবো কিনা, কিন্তু একটা প্লেয়ারের যে তাহে যে আমার কিভাবে ইমপ্রুভ করতে হবে সবসময় এই চিন্তাধারাটাই তাহে আমাদের মাথায়। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা। জার্মানির চ্যালেঞ্জ রথ 2025-এ অংশ নিয়ে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করে ইতিহাস গড়েছেন বাংলাদেশের দ্রুততম আয়রনম্যান মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। ট্রায়াথলনটি শেষ করতে তার সময় লেগেছে 10 ঘন্টা 25 মিনিট 59 সেকেন্ড। এই রেসে ছিল 3.8 কিলোমিটার সাঁতার, 180 কিলোমিটার সাইক্লিং এবং 42.2 কিলোমিটার রানিং, যেখানে আরাফাত তার সাঁতার শেষ করেছেন 1 ঘন্টা 11 মিনিট 37 সেকেন্ডে। সাইক্লিংয়ে তার সময় লেগেছে 5 ঘন্টা 29 মিনিট 47 সেকেন্ড, আর দৌড় শেষ করেছেন 3 ঘন্টা 27 মিনিট 32 সেকেন্ডে। এর আগের ভিডিওটিতে ছিল আরাফাতের দখলেই, সেবার তার ট্রায়াথলন সম্পন্ন করতে তার সময় লেগেছিল 10 ঘন্টা 31 সেকেন্ড 32 মিনিট। আরাফাতের সাথে অংশ নিয়ে রেস সম্পন্ন করেছেন জার্মান প্রবাসী বাংলাদেশি অ্যাথলেট সুমিত পল। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এই ট্রায়াথলন রেসের এবারের আসরে 108টি দেশ থেকে অংশ নিয়েছিলেন 3500 অ্যাথলেট।
চলতি বছরের সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। জানা গেছে কাঠমান্ডুতে 6 সেপ্টেম্বর প্রথম এবং দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচটি অনুষ্ঠিত হবে 9 সেপ্টেম্বর। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে দশরথ স্টেডিয়ামে। জানা যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলতে চেয়েছিল বাফুফে, কিন্তু সেই সময় অধিকাংশ দলই খেলবে বিশ্বকাপ বাছাই। এছাড়া অন্য দেশগুলোর প্রতিপক্ষ আগে থেকে নির্ধারিত। এশিয়ার অনেক দেশের সঙ্গে আলাপ আলোচনা করলেও শেষ পর্যন্ত নেপাল বাংলাদেশের পক্ষে খেলার আগ্রহ প্রকাশ করে। হামজা সমিতির এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ ঢাকায় 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে। হংকংয়ের ফিফা র্যাঙ্কিং 153, উঁচু সারির দলের বিপক্ষে বাংলাদেশ প্রস্তুতি সারবে 173 র্যাঙ্কিংয়ে থাকা নেপাল ম্যাচ দিয়ে। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।